সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই কলেজের একাদশ শ্রেণীর নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সবাই বাসায় অবস্থান করছো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলছো। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ক্লাস আজকে থেকেই এখন শুরু করেছি। আজকে আমার ক্লাসের যে বিষয়টাকে বলেছি যে আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস, সেই ক্লাসের টপিক হলো কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। সেই চ্যাপ্টারের আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই দ্বিতীয় ক্লাসে তোমাদের মাঝে আলোচিত হবে যে এসিনক্রোনাস, আইসোক্রোনাস, সিনক্রোনাস, এই তিনটা পদ্ধতি তোমাদের মাঝে আমি আজকে ডিটেলস বিশ্লেষণ করব। তার মাঝে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। যেমন ট্রান্সমিশন মোডটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, সেই ক্লাসটা ছিল যে প্যারালাল ও সিরিয়ালের মধ্যে যেটা আসছে। আর আজকে যেটা আমি আলোচনা করবো ট্রান্সমিশন মোডের এই পদ্ধতি, এটা হলো বিট সিনক্রোনাসের ভাগ, সিরিয়াল ট্রান্সমিশন, এসিনক্রোনাস, সিনক্রোনাস ও আইসোক্রোনাস। তারপরে এই যে প্রত্যেকটা আইসিনক্রোনাসটা কি, সিনক্রোনাসটা কি, আইসোক্রোনাসটা কি, একটু প্রতিটি ব্যাখ্যা করবো। প্রথমে এর আগে সবার আগে আমাদের জানতে হবে বিট সিনক্রোনাইজেশনটা কি বলে। অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপককে যদি আমরা ডাটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই এমন একটি সমঝোতা থাকতে হবে তাদের মধ্যে, এটা সিগন্যাল বিটের শুরু আমরা অথবা শেষটা বুঝতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিটের শুরু শেষ যদি আমরা বুঝতে না পারি, প্রাপক সেই সিগন্যাল থেকে ডাটা পুনরুদ্ধার করতে পারবে না। কাজেই অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য পদ্ধতি যেটা, সেটা হলো বিট সিনক্রোনাইজেশন। সেটার নাম কি? বিট সিনক্রোনাইজেশন। সেই বিট সিনক্রোনাইজেশনটার কি জিনিস? যে বিট সিনক্রোনাইজেশন হলো ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে আমরা কয়টা ভাগে ভাগ করি? তিনটা পদ্ধতিতে। সেটা হলো এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এখন আমাদের জিনিসটা জানতে হবে যে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা কি। এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা হলো যেই ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরকরা ডাটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে, তাকে এসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই ডাটা ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য হলো প্রেরক যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক সেটা তখনই গ্রহণ করতে পারবে। এই যে ডান দিকে যে সেন্ডার মিরাজ, সে পাঠাইছে এই যে প্রত্যেকটা জিনিসে এভাবে ধাপে ধাপে পাঠাচ্ছে, রিসিভার সে এটা গ্রহণ করেছে। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর খেয়াল রাখতে হবে এই ট্রান্সমিশনে একটা ক্যারেক্টার যাওয়ার পরে পরবর্তী ক্যারেক্টারটা যাবে। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে যে বিরতি সবসময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে দেখতেছি যে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট থাকবে, শেষে একটা বা দুইটা স্টপ বিট ট্রান্সমিট করা হয়। এই যে সুন্দর করে টেবিলের আকার যেটা বোঝাই দিয়েছে, সেটা হলো স্টার্ট বিট, 8টা বিট ক্যারেক্টার, তারপর আবার আসছে স্টপ বিট। একটি ক্যারেক্টার পাঠানোর সিগন্যাল এটা। এভাবে ক্যারেক্টার সময় একটা থাকলে আরেকটা জায়গায় যায়। নিচে আরেকটা চিত্রের সাথে সুন্দরভাবে দেখাচ্ছে যে 1 হলো স্টপ বিটের কাজ স্টার্ট করছে, আর শেষেরটা আবার এই যে তোমার 0 শুরু হচ্ছে। 1 1 1 প্রত্যেকটা ধাপে ধাপে একটা একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার তোমার সেন্ডার থেকে রিসিভারের দিকে পৌঁছাবে। এরপর আমরা যেটা বলতেছি যে এই যে চিত্রটা দেখো, সেন্ডার 0 1 1 0 0, এরপরে স্টপ বিটে এই যে 1টা থাকলো,
এইগুলি যে স্টার্ট বিট থেকে শুরু হয়ে স্ট্রিপের প্রত্যেকটা আলাদা আলাদা আলাদাভাবে ক্যারেক্টার ইয়া করছে। এই যে এন এর 1 আর এই 1টা হলো স্টপ বিট, আর স্টার্ট বিটটা হলো এই 0 দিয়ে শুরু হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এই যে গ্যাপস বিটুইন দ্য ডাটা ইউনিট, এই যে গ্যাপসটা বলতে ডাটা ইউনিটের গ্যাপসটা প্রকাশ করছে। এই চিত্রটা একদম ডিটেলস তোমাদেরকে বর্ণনা করেছে। তারপরে আসছে অ্যাসিনক্রোনাস, আবার এটা একই কাছাকাছি চিত্র। স্টপ বিট, মার্ক স্টার্ট বিট, এই যে গেল স্টপ বিট, এই যে 1, এভাবে প্রত্যেককে এই চিত্রের সাথে একটা মিল পাওয়া যাচ্ছে। তারপরে আসতেছে আমাদের যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনকে স্টার স্টপ বিট ট্রান্সমিশন বলা হয়। সাধারণত যখন কোনো সিপিইউর সাথে এক বা একাধিক টার্মিনাল, যেমন কিবোর্ড ও মনিটর সংযুক্ত করা হয়, তখন টার্মিনাল থেকে সিপিইউ পর্যন্ত এই ধরনের অর্থাৎ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থা গ্রহণ করা হয়। কেননা যখন একজন অপারেটর কিবোর্ড হতে ডেটা টাইপ করবে, তখন প্রতি অক্ষর চাপার সাথে সাথে কিবোর্ড হতে সিপিইউতে ডাটা স্থানান্তর হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে কখনো একজন অপারেটরের টাইপিং এর গতি একইভাবে পাওয়া যাবে না, ফলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার টাইম ইন্টারভেল অসমান বা অনিয়ম হয়ে যায়। এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমে কিবোর্ডের প্রতি অক্ষর চাপার সাথে সাথে 8টি বিটের একটা ডাটা উৎপন্ন হয়ে যায়। কয়টা? 8টা বিটের একটা ডাটা উৎপন্ন হয়ে যায়। এই 8টা বিটের ক্যারেক্টারের ডাটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং শেষে দেখা যাচ্ছে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত করা হয়ে থাকে। ফলে প্রতিটি ক্যারেক্টারের ডেটা সমূহ 10টি বিটের ডেটায় রূপান্তরিত হয়ে ট্রান্সমিট হয়। ফলে প্রতিটা ক্যারেক্টার কি হচ্ছে, ডেটা 10টি বিটের ডেটায় রূপান্তরিত হয়ে ট্রান্সমিট হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন যে আমরা বলতেছি, এটা সুবিধা সমূহ কি কি? এটা সুবিধা হলো যে প্রেরকরা যে কোনো সময় ডাটা স্থানান্তর করতে পারেন এবং গ্রাহকটা গ্রহণ করতে পারেন। ডাটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে না। ডাটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ বা ডিভাইসের প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম। অল্প করে ডাটা ট্রান্সমিশনটা এমন পরিবেশে প্রয়োজন হয় যেমন ইন্টারনেটে এই প্রতিযোগিতা খুবই দরকার পড়ে। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধার ক্ষেত্রে অনেক সময় অনেক অসুবিধাও দেখা যায়। তো অসুবিধার পরিমাণটা কম। যখন ডাটা স্থানান্তরের কাজ বন্ধ থাকবে, তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমের ক্ষেত্রে সেটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায়। সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় ইহার দক্ষতা অনেকাংশেই কম। ডাটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত এটা মন্থর থাকে। ডাটা ট্রান্সমিশনের গতিসমূহ অপেক্ষাকৃত মন্থর থাকে। এখন দেখা যাচ্ছে যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অসুবিধাগুলো আমরা তোমার কাছে এখন বললাম। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধাসমূহ এবং অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অসুবিধাসমূহ। তো দেখা গেল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহারটা কি। কোনো কম্পিউটার হতে প্রিন্টারে এবং পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে, দেখা যাচ্ছে আবার কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে কিংবা কিবোর্ড হতে কম্পিউটারে ডাটা যদি আমরা স্থানান্তর করি, সেই ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডাটা স্থানান্তর বা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করতে পারব। তাহলে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ব্যবহারটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এরপরে আসতেছে 2 নম্বর, যেটা সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনটা হলো যেই ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশন থেকে প্রথমে ডেটাকে একটা প্রাথমিক স্টোরেজে পাঠাবে, একটা প্রাথমিক স্টোরেজে জমা হবে। তারপর সেই ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে, মানে একটা গুচ্ছ আকারে সেটা ভাগ করে প্রতিবার একটি করে ব্লকটা ট্রান্সমিট হবে। তাহলে এটা একটু
ওটার চিত্র আলাদা, ওটা আগেরটা ছিল প্রতি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, আর এটা হলো একটা ব্লক আকারে থাকবে বা একটা গুচ্ছ আকারে থাকবে, তারপরে এই গুচ্ছটা একসাথে একবারে চলে যাবে। তাহলে চিত্রটা দেখো, 8 বিটের একটা ফ্ল্যাগ, কন্ট্রোল ফিল্ড, 80 থেকে 132টা ক্যারেক্টার থাকবে, কিন্তু 8 বিট একসাথে যাবে। আর ওই জায়গা ছিল 8টা বিটেরই একটা একটা করে সেপারেট যেত, যেটা এসিনক্রোনাস আমরা করতে। এরপর দেখা যাচ্ছে প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে কয়টা ক্যারেক্টার থাকবে, 132টা। প্রতি দুইটি ব্লকের মাঝখানের সময় বিরতি নির্ধারিত সময় হয়ে থাকবে, হ্যাঁ, এটা মাঝখানে যে সময়টা থাকবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটি ব্লক ডেটার শুরুতে 2 বাইটের একটি হেডার ইনফরমেশন, 2 বাইটের একটা হেডার ইনফরমেশন থাকবে, এবং শেষে 2 বাইটের একটা টেইলর ইনফরমেশন সিগন্যাল থাকবে। 1 বাইটের ফ্ল্যাগের মধ্যে যেটা বলছি সেটা থাকবে 1 বাইটের কন্ট্রোল বিট দিয়ে গঠিত থাকবে। 1 বাইটের ফ্ল্যাগের মধ্যে 8টা বিটের ফ্ল্যাগ থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেরক ও গ্রাহকের চিহ্নিতকরণের সংখ্যা বহন করে থাকবে। আর টেইলর ব্লকের শেষে বুঝানোর তথ্য সেটা তারা বহন করে থাকে। এই ক্ষেত্রে ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা আমরা সহজেই এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করতে পারবো। এটার তোমরা ডিপলি কঠিনে জানা যে এটি বুঝবা যে আগেরটা ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা পর একটা যেত, আর এই জায়গার মধ্যে কি একটা ব্লক আকারে যাবে। এই হলো বেসিক পার্থক্য দুইটা। এরপরে যে চিত্রটা দেখাচ্ছে যে এই যে ব্লকগুলি ভাগ করছে, সেই ব্লকগুলিতে দেখো একটা ব্লকের 8টা, এই ব্লকগুলি ভাগ করার এই একটা ব্লক সেন্টার থেকে রিসিভারের দিকে যাচ্ছে। এখন এটার যে এই যে ব্লক আকারে যাচ্ছে বা এইগুলি হচ্ছে, এটার সুবিধা সমূহ কি কি? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা এসিনক্রোনাসের তুলনায় অনেক বেশি দক্ষতা। কারণ কি, ওটাতে একটা বা একটা যা এই জায়গায় যাচ্ছে ব্লক আকারে। অবিরাম ট্রান্সমিশন কাজ চলতে থাকার ফলে তার ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি হয়ে যায়। অবিরাম ট্রান্সমিশন কাজ চলতে থাকার ফলে তার ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি হয়ে যায়। প্রতি ক্যারেক্টারের শুরু এবং শেষে একটা স্টার্ট বিট থাকবে, আর শেষে একটা স্টপ বিটের এর ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু এর আগেরটা প্রয়োজন ছিল। প্রতি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না, মানে টাইমের কোনো গ্যাপের দরকার হয় না, একসাথেই যেতে পারে একটা পরে, মানে একটা শেষ হলে আরেকটা চলে যাবে। তুলনামূলকভাবে আগেরটার চেয়ে কম সময় লাগে। এখন সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অসুবিধা কি কি? সেটা হলো প্রেরক স্টেশনে একটি প্রাথমিক সংরক্ষণের ডিভাইসের প্রয়োজন হয়। এটি আরেকটা জিনিস কি, যে ওইটার চেয়ে তুলনামূলকভাবে এটা ব্যয় অনেক বহুল। তাহলে আমরা এই সিনক্রোনাস ট্রান্সমিশনে আরো কিছু ফিগার দেখাচ্ছি। এই যে দেখো, সেন্ডার থেকে এইটা একটা ব্লক, এটা একটা ব্লক, প্রতিটা 5টা ব্লক এইভাবে যাচ্ছে রিসিভারের কাছে। সেম সেন্ডার থেকে একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এইভাবে যাচ্ছে। চিত্রটি যদি একদম তোমাদেরকে ক্লিয়ার কাট আমি বুঝাতে পেরেছি। তারপরে আসতেছে ডাটা ফ্রেমস অর ব্লকস আর সেন্ড, সিনক্রোনাস ট্রান্সমিশন ভার্সেস এসিনক্রোনাস ট্রান্সমিশন, ডাটা বাইটস আর সেন্ড। এটা দিয়ে আরো একটু ক্লিয়ার হতে পারছি তোমাদের সাথে। এরপরে যেটা বলতেছি আমি, এটা হলো আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশনকে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মিশ্র বৈশিষ্ট্য পদ্ধতি বলা যেতে পারে। এই দুইটার মিশ্র পদ্ধতি হলো আইসোক্রোনাস। কোনটা কোনটা? যেটা হলো আমি পড়ছি অ্যাসিনক্রোনাস আর হলো সিনক্রোনাস। এতে ডাটা চলাচলের যে ব্যান্ডউইথটা থাকবে, তোমরা গত ক্লাসে পড়তো ডাটা প্রবাহের হার, সেটা নিশ্চিত করে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে একটা ব্লক আকারে, কিন্তু অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট বা স্থানান্তর করা হয়। এই পদ্ধতির পর দুটি ব্লকের মধ্যে বিরতি সুষম ও সর্বনিম্ন রাখতে হয়। মাল্টিমিডিয়া যেটা আমরা বলি, অডিও বা ভিডিও, সেটা ডাটা পাঠানোর জন্য এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের জন্য সুষম বিট রেটে আমরা যদি ডাটা আদান প্রদান করা জরুরি হয়ে যায়। অন্যথায় এই যে অডিও ভিডিওর যে মাল্টিমিডিয়াগুলো, সেটা ডাটা ট্রান্সফারের বিলম্ব হতে পারে। এই বিলম্ব যদি অসম হয়, তখন আমরা মাল্টিমিডিয়া ডাটা সমূহগুলোকে অর্থবহ হবে না বা প্রাপকের কখনো কাজে আসবে না। কাজে সুষম বিট রেট পাওয়ার জন্য আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ট্রান্সমিশন পদ্ধতিগুলোর মাধ্যমে যদি ডাটা ব্লকগুলি যথাযথভাবে
প্রাপকরা পেয়েছে কিনা আমরা তা খতিয়ে দেখতে পারবো এবং ভুল সংশোধন করার এই ক্ষেত্রে ব্যবস্থা থাকবে না। এই জন্য সকল ক্ষেত্রে এই যে আইসোক্রোনাস পদ্ধতিটা, এটা আগের দুইটা পদ্ধতির মধ্যে এত নির্ভরযোগ্য পদ্ধতি নয়। মেইনলি হলো এই পদ্ধতিটা হলো দুইটা পদ্ধতি মিশ্র পদ্ধতি বলা হয় বৈশিষ্ট্য। ডাটা, এরপর যে টপিকটা আসবে সেটা হলো ডাটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ডাটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি যে দক্ষতা বলতে আমরা বুঝি প্রকৃত ডাটাটা আর যে মোট ডাটাটার এটার যে 100% যে হয় অনুপাতটা, দুইটার অনুপাতের যে শতকরা গড়টা, সেটা বলবো আমরা ট্রান্সমিশন দক্ষতা। এখানে প্রকৃত ডাটা বলতে ইনপুট ডাটা যা ট্রান্সমিট করা হবে তাকে বোঝায়। মোট ডাটা বলতে প্রকৃত ডাটা এবং এই ডাটা ট্রান্সমিট করতে আমরা প্রয়োজনীয় ওভারহেড ডাটা সমষ্টিকে বুঝতে পারি। তাহলে এই জায়গায় একটা ব্যাখ্যা দিচ্ছে যে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ডাটা সিস্টেমের পার্থক্যটা কি। তোমরা বলছো ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে, আর ওটা যায় ব্লক আকারে, সেটা গেল। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যদি আমরা ব্যবস্থা করি, সেটা প্যারক স্টেশনে প্রথম ডাটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে কখনো পারে না। সেই ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থা প্যারক স্টেশনে প্রথম প্রাথমিক স্টোরেজ হিসাবে সংরক্ষণ করতে পারে। এটা ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে যায়, ওটা ব্লক আকারে যায়। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝের বিরতি সময় সমান হয় না, আর ওটা সমান হয়ে থাকে সময়টা দুইটা ব্লকের মাঝে, আর এটা ক্যারেক্টার সমান হয় না। এটার দক্ষতা কম ট্রান্সমিশন, আর এটার দক্ষতা বেশি। পুরো ডাটা ট্রান্সমিশন হতে এটার অনেক সময় লাগে সিনক্রোনাসটা, আর এই জায়গায় তুলনামূলকভাবে সময় কম লাগে। এই ট্রান্সমিশন পদ্ধতির মাধ্যমে প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটা স্টার্ট বিট থাকবে এবং শেষে একটা স্টপ বিট থাকবে। আর ওই জায়গার ক্ষেত্রে এই সিনক্রোনাসে স্টার্ট বিট বা স্টপ বিটের প্রয়োজন হয় না। এটা যদি একটা গাণিতিক একটা দেখি যে 10 কিলোবাইট বা 1 কিলোবাইট ডাটা কিলোবাইট উপাদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস সিঙ্গেল ডাটা দক্ষতা নির্ণয় করতেছে, ওই এফিসিয়েন্সি যেটা 1 বাইট সমান জানি আমরা 8 বিট, 10 কিলোবাইট তাহলে 80 কিলোবিট, 8000 বিট। প্রতি 8 বিটের সাথে একটি স্টার্ট বিট, দুইটা স্টপ বিট যুক্ত থাকে। খেয়াল করো, তো 8টা ডাটা ট্রান্সমিশন করতে ওভারহেড বিট প্রয়োজন হয়, এই জায়গায় 3টা, 2 আর 1 3, একটা স্টপ বিট থাকবে, দুইটার জন্য 3টা হয়েছে। সুতরাং এই যে 8000 যে ধরলাম, 8000 বিটের ডাটা ট্রান্সমিশন ওভারহেড প্রয়োজন হলো এই 3/8, 3টা হলো উপরে, ওই 8 হলো নিচে, সেই ক্ষেত্রে 8000টা ভাগ করা হয়েছে, সেটা হলো 30000 বিট। মোট ডাটা সমান প্রকৃত ডাটা যোগ ওভারহেড ডাটা 8000 আর হলো 3000, তাহলে 11, 1 2 3 4 5 6, 1,10,000। 1,10,000 উপরে থাকবে হলো 8000, আর নিচে হলো 1,10,000। যদি আমরা 100% করি, সেটা হলো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের যে চিত্রটা অঙ্কটা দিয়েছে তার দক্ষতা হলো 72.7%। আমি তাহলে তোমাদের এই যে পদ্ধতিতে এই যে ব্লক সাইজ যা অঙ্কটা দেখাচ্ছি, যে এই যে এটা আসছে যে সিনক্রোনাস পদ্ধতি যদি করো সেটা হলো 32 বিট, সেটা আসছে 246 যে 8 × 8। এই পদ্ধতিতে আসছে 4000, 80,000 সাথে 4000 যোগ করলে 84,000, 84,000 আর এই 80,000 এটা বাদ করে আসছে, এটার দক্ষতা আসছে 95.24%। তাহলে সিনক্রোনাস পদ্ধতিটাতে ব্লক আকারে বেশি আসছে, আর এই জায়গা আসছে 72.7%। তাহলে আমরা জিনিসটা একটু আশা করি তোমাদের 3টা পদ্ধতি সম্পর্কে তোমরা আজকে ভালোভাবে ধারণা অর্জন করতে পারছো। এরপরে তোমাদের যে পরের ক্লাসে, 3য় ক্লাসে তোমাদের সাথে যোগ হব, সেই পর্যন্ত তোমরা এই ভালো থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ কাজিম খান আবদুল্লাহ তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।